বিগত প্রথমে বলি, আমার নাম হচ্ছে অজয় কুমার পাল। আমি গভর্নমেন্ট ITI রায়গঞ্জের ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর। তো এর আগে যে 3টে ক্লাস নিলাম, সেই 3টে ক্লাসে আমরা RLC সার্কিট নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা অনেকটা ওখান থেকে বুঝতে পেরেছো হয়তো। হ্যাঁ, তো আজকে এই যে আমাদের এসিতে RLC সার্কিটের এখানে যে পাওয়ার ফ্যাক্টর বা ফেজ অ্যাঙ্গেল যে ব্যাপারটা, এটা একটা ভাইটাল রোল প্লে করে। প্রথমে আমরা আগে বললাম যে আমরা কোনো একটা সার্কিটে শুধু রেজিস্ট্যান্স আছে, ধরে দিলাম একটা সার্কিটে শুধু রেজিস্ট্যান্স আছে, আর কিছু নেই। তাহলে এসি এবং ডিসির ক্ষেত্রে একই, কারণ এসিতে রেজিস্ট্যান্স আর ডিসি সার্কিটেও অনলি রেজিস্ট্যান্সের উপরে কাজ হয়, তখন অন্য কোনো প্যারামিটার থাকে না। ডিসি সার্কিটে অনলি রেজিস্ট্যান্সটাই প্যারামিটার হিসেবে থাকে। এসির ক্ষেত্রে আমরা বলেছি যে 3টে প্যারামিটার, একটা রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিটেন্স, আর একটা হচ্ছে ইন্ডাক্ট্যান্স। যদি শুধু রেজিস্ট্যান্স থাকে, এই সেক্ষেত্রে আমি যদি এটাকে ভোল্টেজ অ্যাঙ্গেল ধরে রাখি, এটা যদি ভোল্টেজ অক্ষ ধরি, তাহলে কারেন্টটাও এসি হোক আর ডিসি হোক একরকম ভাবে যায়, একই দিকে যায়, কোনো অ্যাঙ্গেল লাগে না। আমি এটাকে কারেন্ট ধরলাম, এটাকে ভোল্টেজ অক্ষ, কারেন্টটা ওই অক্ষ বরাবরই যাবে, মানে এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, অর্থাৎ কোনো ফেজ অ্যাঙ্গেল থাকবে না। যদি পিওরলি রেজিস্টিভ সার্কিট হয়, তাহলে এসির ক্ষেত্রে সেম ভোল্টেজ অক্ষ এবং কারেন্ট একই অ্যাঙ্গেলে যাবে, ওদের মধ্যে কোনো রকম অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নেই, মানে অর্থাৎ ফেজ অ্যাঙ্গেলের কোনো ব্যাপার নেই। আর যখনই ফেজ অ্যাঙ্গেল ব্যাপার চলে যাচ্ছে, তখনই পাওয়ার ফ্যাক্টর একটা ভাইটাল রোল প্লে করে। ফেজ অ্যাঙ্গেল কাকে বলছি? ভোল্টেজ এবং অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এবং কারেন্ট, এই যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা ফেজ অ্যাঙ্গেল বলছি। তাহলে এবার এই ক্ষেত্রে যদি আমি এখানে একটা সার্কিটে যদি ইন্ডাক্ট্যান্স জুড়ে দিই, তাহলে আমরা কি দেখছি, যখন সুইচ অন করলাম, যখন কারেন্ট ফ্লো করতে শুরু করলো, তখন কারেন্টটা যখন ফ্লো করতে শুরু করলো, যখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ভোল্টেজ বরাবর যাচ্ছে, এবং যখনই ইন্ডাক্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনই কিন্তু 90 ডিগ্রি ল্যাগ করছে, কারেন্টটা 90 ডিগ্রি ল্যাগ করছে। ঠিক আছে? তাহলে এখানে 90 ডিগ্রি ল্যাগ করলো, এটা যে আমরা জানি সবাই অতিভুজ। এবার যদি ক্যাপাসিট্যান্স থাকে, তাহলে কি হবে? ওই সার্কিটে রেজিস্ট্যান্সের পরিবর্তে, সেটাও আমরা বলেছি, যদি ক্যাপাসিট্যান্স হয়, এখানে যদি ক্যাপাসিট্যান্স থাকে, তাহলে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স। সেক্ষেত্রেও ভোল্টেজ অক্ষ যদি এটা হয়, তাহলে কারেন্টটা ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে যখন যাবে, কারেন্টটা যখন ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে যখন ফ্লো করবে, তখন সেটা 90 ডিগ্রি লিড করবে, ক্যাপাসিট্যান্সের মধ্যে যখন কারেন্ট যায়। এটাকে যদি আমি ধরে নিচ্ছি IR, এটা IC, তাহলে এটা IR, এটা IC, ঠিক আছে? এইটাকে বলছে ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে? এটাকে বলছে ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেলের কোসাইন অফ ফেজ অ্যাঙ্গেল হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, মানে cos φ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তারপরে আমরা যেটা দেখেছি, এরপরে আমরা লক্ষ্য করেছি, যদি সার্কিটে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স তিনটাই থাকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে কি হবে? একটা সার্কিটে রেজিস্ট্যান্সও আছে, ইন্ডাক্ট্যান্সও আছে, ক্যাপাসিট্যান্সও আছে,
তাহলে সেই সার্কিটটা কিভাবে কাজ করবে সেটাও আমরা আলোচনা করেছি, আশা করি তোমরা জানবে। সেটা নিয়ে আলোচনা করেছি এর আগে, কারণ এসি যেহেতু 50 হার্টজ থাকছে, এটাকে রেজিস্ট্যান্স, এটাকে ইন্ডাক্ট্যান্স, এটাকে ক্যাপাসিট্যান্স। এর আগে আমরা করেছি এই ইন্ডাক্ট্যান্সটাকে এক্সেল, কারণ এর ইউনিট হেনরি, ইন্ডাক্ট্যান্সের ইউনিট হেনরি, আর ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। তাহলে এদের আলাদা আলাদা ইউনিট, এর ইউনিট রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। তাহলে দেখো তিনটা প্যারামিটার, তিনটা আলাদা তোমার ইউনিট। আমরা কি করলাম সেগুলোকে আমরা বললাম কি একই ইনভার্টেড রেজিস্ট্যান্সে মানে ইয়েতে ওহমে কনভার্ট করলাম। তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL, তখন এটা ইউনিট হয়ে গেল ওহম। ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC, তখন এটা হয়ে গেল ওহম। এর ইউনিট ওহম হয়ে গেল, এর ইউনিট ওহম হয়ে গেল। তখন আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হয়েছে। আমরা দেখেছি যদি এরকম একটা সার্কিট থাকে তাহলে কি হয়, হ্যাঁ এই সার্কিটের ক্ষেত্রে যদি আমরা এরকম একটা কেসটা হয় XL গ্রেটার দেন XC, হ্যাঁ যদি এরকম হয় তাহলে আমার ভেক্টর ডায়াগ্রামটা কেমন আছে, তাহলে আমাদের ভেক্টর ডায়াগ্রামটা কেমন, আমি এটাকে যদি ভোল্টেজ অক্ষ ধরলাম ভোল্টেজ অক্ষ যেটা ধরি দুটোই বোঝাতে পারবো। এতে যদি ভোল্টেজ অক্ষ ধরি তার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন যাচ্ছে কারেন্টটা তখন কিন্তু সেম অ্যাঙ্গেলে যাচ্ছে, ঠিক আছে গেল। তারপর XL বলে দিয়েছি XL গ্রেটার দেন XC, তাহলে ক্ষেত্রে কি হবে, XL 90 ডিগ্রি ল্যাগ করবে। এই ক্ষেত্রে কারেন্টটা যখন যাচ্ছে এটাকে আমি IR ধরছি, এটাকে IL, এটাকে IC যদি আমি ধরি, তাহলে IRটা হচ্ছে এটা, তারপরে 90 ডিগ্রি ল্যাগ করবে, তাহলে IL, হ্যাঁ 90 IL, আর তারপরে হচ্ছে কি XC এ লিড করবে, 90 ডিগ্রি লিড করবে। আমি আগে যেহেতু বলেছি এটা XLটা বড়, তাহলে এই পর্যন্ত আসবে না, এটা হচ্ছে IC। তাহলে এইটা একটা সম্পূর্ণ ত্রিভুজ হয়ে গেল। তাহলে এইটুকু হচ্ছে IL মাইনাস IC, এইটুকু IL মাইনাস IC, এটা IR, এটা I, আর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এবার যদি আমি ত্বকের ক্ষেত্রে ধরে নিই, কোনো প্রবলেম এমন হতে পারে যে না XL বড় না XC বড়, XC গ্রেটার দেন XL, সেক্ষেত্রে কি হবে তাহলে, যেটা নর্মালি হয় না তবু আমি ধরছি আর কি এটা বোঝার সুবিধার জন্য, এটাকে ভোল্টেজ অ্যাঙ্গেল ধরলাম। তাহলে এখানে XC গ্রেটার দেন XL, তাহলে কি প্রথমে কারেন্টটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, একই অ্যাঙ্গেলে যাচ্ছে, যাওয়ার পর এটা রেজিস্ট্যান্সের মধ্যে গেল, তারপরে ল্যাগ করছে XL, এটা হচ্ছে XL মানে XL এর মধ্যে যাচ্ছে, তার মানে এটা IL, এরপরে IC গ্রেটার দেন XL, তাহলে IC কারেন্টটা যদি IC কারেন্টটা বেশি হয় তাহলে এখানে IC হয়ে যাবে, এটা IC। তাহলে IL নামলো আবার IC এখান থেকে উপরে উঠলো, তখন এই যে অ্যাঙ্গেলটা এই যে দাঁড়াচ্ছে ত্রিভুজটা দাঁড়াচ্ছে, এটা হয়ে গেল এরকম। এই ক্ষেত্রে এটা ফেজ অ্যাঙ্গেল, এটা এইটুকু হচ্ছে গিয়ে IC মাইনাস IL, এইটুকু হচ্ছে IC মাইনাস IL, হ্যাঁ কারণ IL তো এইটুকু, আর এইটা হচ্ছে I, সেক্ষেত্রে এটা হচ্ছে I। এটা যদি আমরা ভোল্টেজটাকে অক্ষয় ধরে পড়ি এগোই তাহলে পড়ি। আচ্ছা এরপরে আমি বলছি, তারপরে এটা এই যে অ্যাঙ্গেলটা হয়েছে এই ফেজ অ্যাঙ্গেল, cos থিটাটাকে আমি বলছি cos ফাই, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরটা আমাদের
ভাইটাল রোল প্লে করে। এই পাওয়ার ফ্যাক্টরটা এসি সার্কিটে ভাইটাল রোল প্লে করে। তো তো কেন কেন বলছি, আলোচনার মাধ্যমে এগুলো আমি তোমাদের কাছে পরিষ্কার করছি। সেটা হচ্ছে আমাদের যে এসি সিস্টেম রয়েছে, সর্বত্রই আমাদের এসি সিস্টেম রয়েছে। আমাদের বাড়িতে, বড় ইন্ডাস্ট্রিতে যেখানে যাই, ডিসির ব্যবহার খুব কম জায়গাতেই আছে, যেখানে না হলে না সেখানে ডিসির ব্যবহার আছে। নাহলে বেশিরভাগ ক্ষেত্রে 95% 98% ক্ষেত্রে তোমার এসি নিয়ে আমাদের কারবার হয়। এমনি এখন মোবাইল চার্জ করতে গেলে আমরা ডিসি দিয়ে করি, কিন্তু সেটাও কিন্তু এসি থেকেই আসে। তো এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এসিতে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়। হ্যাঁ, ল্যাগিং। যেমন ধরো কোনো একটা ইন্ডাস্ট্রি আছে, সেইখানে ম্যাক্সিমাম মোটর আছে, মোটর থাকে অপারেট করার জন্য, মোটরগুলো সবই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তারপরে ধরো আমাদের যে ট্রান্সফরমার আছে, যার সাহায্যে আমরা ভোল্টেজটাকে স্টেপ আপ স্টেপ ডাউন করি, আমাদের এসি ভোল্টেজটাকে স্টেপ আপ স্টেপ ডাউন করি, সেই যে ট্রান্সফরমার, অল্টারনেটার, এরা সবই ইন্ডাকটিভ লোড। মোটরটা যেমন ইন্ডাকটিভ লোড, ট্রান্সফরমারটা তেমন ইন্ডাকটিভ লোড। তারপরে ইলেকট্রিক ফার্নেস, সেটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। তাহলে যে ইন্ডাকটিভ লোড হলে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি ইন্ডাকটিভ লোড। তাহলে ইন্ডাকটিভ লোড হলে পরে কী হবে, আমার পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করবে। পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করলে কী হবে, পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করলে কী হবে, আমার কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে। এ প্রসঙ্গে একটু বলে নিই, আমাদের আজ থেকে 10 বছর আগে কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব আমরা যে টিউব ইউজ করতাম, বাড়িতে যে টিউব ইউজ করি, সেই টিউবগুলো 40 ওয়াটের টিউব ছিল। তারপরে আর কি বাল্ব একটা ইউজ করতাম আমরা, সেই বাল্ব 25 ওয়াটের হতো, 40 ওয়াটের হতো, 60 ওয়াটের হয়, 100 ওয়াটের হয়, 200 ওয়াটের হয়। এই যে আমাদের বাল্ব বলো, টিউব বলো, এই টিউবের যে চোখটা, হ্যাঁ, সেই চোখটা কিন্তু ইন্ডাকটিভ লোড। এরপরে কি হচ্ছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, সবই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যত ল্যাগ করবে, ব্যাপারটা এখানে তোমাকে বোঝার ব্যাপার আছে, যত আমার ল্যাগ করবে তত আমার কারেন্টটা বেশি খরচ হবে। এটা ভোল্টেজ কত ধরলাম, এটা আর এটা আইএল, ধরো এটা আইএল, আইসিটা ধরো এখানে আসলো, তাহলে এইটুকু হচ্ছে আইএল মাইনাস আইসি। ঠিক আছে, এটা আমি ভেক্টর ধরলাম, মানে ভিটাকে আমি অক্ষ ধরলাম। কারেন্টের যেহেতু এক্সেল এর মানটা বেশি, এখানে আমি ধরে নিচ্ছি এক্সেল গ্রেটার দ্যান এক্সি। কারণ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমি বললাম, এখন আমাদের যে যত আমার মোটর সব ইন্ডাকটিভ লোড, ট্রান্সফরমার, অল্টারনেটর ইন্ডাকটিভ লোড, ইলেকট্রিক ফার্নেস সব ইন্ডাকটিভ লোড। তাহলে ইন্ডাকটিভ লোড হওয়ার জন্য কি হয়, পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ করে। হ্যাঁ, এবার এসিটা ধরো ইন্ডাকটিভ লোড, এইবার এইটা হয়ে গেল আমাদের আই, এটা আইআর, এই মাঝখানে কি একটা হচ্ছে দেখে। এখন তুমি এটা ভালো প্রশ্ন বুঝতে পারছো যে এই যে ওই যে অতিভুজ এই কারেন্টটা কিন্তু এইটাই, আলটিমেট কারেন্ট যেটা হচ্ছে এটা। তাহলে এইটা যত ল্যাগ করবে তত আমার কারেন্টটা বেড়ে যাচ্ছে, তত আমার কারেন্টের পরিমাণটা, আমার কারেন্টের পরিমাণটা তত বেড়ে যাচ্ছে। দেখো কারেন্টটা কতটা বেড়ে গেল। তাহলে ইউনিটি যদি হয়, এইটা হচ্ছে ইউনিটি। হ্যাঁ, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। তার মানে cos 90 যদি হয়, তাহলে কি হয় না, cos 0টা হচ্ছে কি তোমার ইউনিট পাওয়ার ফ্যাক্টর। cos 5 0 যদি ডিগ্রি হয়, 0 ডিগ্রি যদি হয়, হ্যাঁ, cos 0 এর মান হচ্ছে 0 ডিগ্রি মান হচ্ছে 1। হ্যাঁ, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, তো এখানে যত বেশি ল্যাগ করবে, এই যে বেস অ্যাঙ্গেল যত বাড়বে, এই ফেজ অ্যাঙ্গেল যত বাড়ছে, আমাদের বেস অ্যাঙ্গেল বাড়ছে, ঠিক আছে, বেস অ্যাঙ্গেল বাড়ছে, তাহলে কি হচ্ছে, আমার ওটা ইন্ডাকটিভ লোড বেশি হচ্ছে। ইন্ডাকটিভ লোড বেশি থাকার জন্য এই জিনিসটা হয়। তার মানে আমার কি হচ্ছে, কারেন্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের ওই ইন্ডাকটিভ লোডটাকে
লোডটাকে আমি মানে কিছুটা ইমপ্রুভ করার জন্য, মানে লোড ইন্ডাকটিভ লোড যত বাড়বে তত তোমার তো কারেন্ট তত বেশি তোমার খরচা হবে, কনজামশন হবে। এই জন্য আমরা তিনটা উপায়ে আমরা করতে পারি। কী কী উপায় ছিল? আমরা তাহলে পাওয়ার প্ল্যান্টে আমি লাগাতে পারি ফেজ অ্যাডভান্সার, স্ট্যাটিক ক্যাপাসিটার, সিনক্রোনাস কন্ডেন্সার, ওগুলো লাগিয়ে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে পারি। পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ করা যায়, ধরো পাওয়ার ফ্যাক্টর প্রথমে এত ছিল, তারপরে কোনো কিছু লাগিয়ে এটা করলাম, আরও অন্য কিছু লাগিয়ে যেমন ফেজ অ্যাডভান্সার লাগানোর পর দেখা গেল পাওয়ার ফ্যাক্টরটা এখানে আসবে, ফেজের ইমপ্রুভ করবো, তার মানে এইটা। তাহলে আমার এটা থেকে নিশ্চয়ই আমি বুঝতে পারছি কারেন্টটা কম, এটা যে মেইন কারেন্ট এটা এখান থেকে কম, এটুকু আরও যদি করতে পারি তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর যদি ফেজের আরও ছোটো করতে পারি তাহলে আমার তার জন্য আমাকে ফেজ অ্যাডভান্সার, ফেজ ক্যাপাসিটার এই ক্যাপাসিটার লাগাতে হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমার ক্যাপাসিটার যত আমার ক্যাপাসিটার দিয়ে যদি আমি ফেজ অ্যাডভান্সার বা সিনক্রোনাস কন্ডেন্সার দিয়ে যদি আমি ইমপ্রুভ করতে পারি তাহলে আমার লোড কারেন্টটা কমিয়ে যাবে। অনেক সময় দেখবে, আমি এই প্রসঙ্গে বলি, এই যে গ্রামে গঞ্জে দেখবে চৌরাস্তার মাথায় একটা ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমার থেকে লোড যাচ্ছে, এই লোড যখন রাস্তাটা ধার বেয়ে হয়ে চলে গেল, দেখা যাবে তখন গেলে লক্ষ্য করবে যে তোমার ট্রান্সফরমারের আশেপাশে যে ঘরগুলো আছে সেখানে দেখবে সেখানকার লাইটগুলো খুব সুন্দর জ্বলছে, এবং সেটা যদি যত দূরে যাচ্ছে দেখা যাচ্ছে যে লাইটের আলো কমে আসছে। এমন হয় দেখা গেল একটু বেশি দূরে সেখানে তো টিউব জ্বলছেই না, কারণ টিউবে একটা টিউব 40 ওয়াটের টিউব, 40 ওয়াটের আগে যে টিউবগুলো ছিল 40 ওয়াটের, সেই 40 ওয়াটের টিউবগুলো হয়তো চলছেই না। হ্যাঁ, তো তারপরে তো তার জন্য কী হচ্ছে, তাহলে আমাকে কী করতে হচ্ছে, আমাকে তখন ওই ট্রান্সফরমারটাকে ইউজ করতে গেলে তখন না ওইখানে ওই লোডটাকে যদি করতে হয় তখন আমাকে হায়ার ক্যাপাসিটি, হায়ার কেভিএর আমাকে লাগাতে হচ্ছে, ট্রান্সফরমার লাগাতে হচ্ছে। তো এইসব কারণে বা ট্রান্সফরমার থেকে পরবর্তী ক্ষেত্রে হয়তো আরও অন্য একটা মোড়ে গিয়ে আবার একটা ট্রান্সফরমার লাগাতে হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, যত লেন্থি হবে তত আমার ভোল্টেজ ড্রপ হবে। তো এই যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এগুলোতে লাগিয়ে আমি যদি ইমপ্রুভ করতে পারি তাহলে আমার কী লাভ? তাহলে আমার লাভ হবে তোমার প্লান্টের এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। হ্যাঁ, আমি কম ক্যাপাসিটি দিয়ে বেশি পরিমাণ লোড আমি ব্যবহার করতে পারবো, পার ইউনিট কস্ট আমার কমে যাবে। আমার বাড়িতে যদি তোমার যদি কারেন্ট কনজাম্পশন কম হয় আমার ইউনিটও কম হবে, তার ফলে পয়সাটাও আমার কম লাগছে। হ্যাঁ, পার ইউনিট কম, কষ্ট আমার কমে যাচ্ছে। যার ফলে আমাদের সরকারের তরফ থেকে এখন তোমরা লক্ষ্য করেছো যে জায়গায় এখন যে আগে পুরোনো দিনের যে লাইটগুলো ছিল, হ্যাঁ, সেই লাইটগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে বাজার থেকে উঠে যাচ্ছে। এখন কী ধরনের লাইট লাগানো হচ্ছে? এলইডি। আগে মাঝখানে এসেছিল সিএফএল থেকে এখন একদম এলইডিতে চলে এসেছে। এলইডিতে একটা 18 ওয়াট বা 19 ওয়াটের যে এলইডি টিউব লাইট যদি আমরা জ্বালাই তাহলে দেখা যায় যে একটা 40 ওয়াট টিউব লাইটের থেকে আলো বেশি দিচ্ছে। তাহলে আমার পাওয়ার কনজাম্পশনটা, আমাদের উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি? পাওয়ার কনজাম্পশনটা কমানো। পাওয়ার কনজাম্পশনটা কী করে কমানো যায়? তাহলে আমার এফিসিয়েন্সি বাড়ছে। হ্যাঁ, তারপরে আমার পার ইউনিট কস্টটাও আমার কমে যাচ্ছে। আমার ভোল্টেজ আমি যদি পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে পারি তারপরে আমার ভোল্টেজ রেগুলেশনটাও আমার ইমপ্রুভ করবে। কী করে? তার কারণ হচ্ছে ভোল্টেজ রেগুলেশনটা বলছে যে ভোল্টেজ রেগুলেশন মানে আমি সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং রিসিভিং এন্ড ভোল্টেজের মধ্যে পার্থক্যটা কমে যাচ্ছে, কম হবে। আচ্ছা, এটা পরে আসছে আবার। তারপরে যত আমার কী বললাম, আমাদের প্ল্যান্টের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, পার ইউনিট ক্যাপাসিটি, পার ইউনিট কস্টটা কমে যাচ্ছে। এগুলো হচ্ছে তো আমি যদি পাওয়ারকে ইমপ্রুভ করতে পারি তাহলে এই সুবিধাগুলো পাই। আর যদি আমি ওই ফেজ অ্যাডভান্সার বা স্ট্যাটিক ক্যাপাসিটার এগুলো যদি না লাগাই তাহলে কি লস? মানে এক কথায় পাওয়ার ফ্যাক্টর
ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য আমার কী কী অসুবিধা হতে পারে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য প্রথমে বলি আমার কেভিএ রেটিংটা বাড়াতে হচ্ছে, কারণ আমি একটা ট্রান্সফরমার যখন আমি বসাচ্ছি কোনো একটা মোড়ে, তার একটা থাকে 500 কেভি বা 1000 কেভি এরকম লেখা থাকে, বা 1 MVA। তো 500 কেভিএ বা 250 কেভিএ এই যে ট্রান্সফরমারগুলো লাগাই, তারপরে যত দিন যাচ্ছে তত তো ঘর তৈরি হচ্ছে, যত ঘর তৈরি হচ্ছে তত তোমার লোড বেড়ে যাচ্ছে। আমরা ইলেকট্রিসিটি বোর্ডে যখন অ্যাপ্লাই করি, ইলেকট্রিসিটি বোর্ডে অ্যাপ্লাই করলে পরে আমাদের ওখানে আমাদেরকে একটা বই দেয়, ওখানে কত ওয়াটেজ আমি কত ওয়াটেজ আমি কারেন্ট ব্যবহার করব, মানে কত ওয়াট আমি ব্যবহার করব, সেটা ওখানে আমাদের মেসেজ করে দিতে হয়। আমি কয়টা লাইট ইউজ করবো, কয়টা ফ্যান ইউজ করবো, তারপরে পাম্প মোটর ইউজ করবো কিনা, সবগুলো ওখানে আমাদের লিখে দিতে হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের লোড যখন বাড়ে, আমরা সেটাকে আর আমরা ইলেকট্রিসিটি বোর্ডকে আমরা জানি না, আমরা বাড়াতে থাকি, নতুন ঘর বানিয়ে আমরা নতুন বাড়াতে। এর ফলে কি ভোল্টেজ ড্রপটা আমার বেশি হয়ে যায়। ভোল্টেজ ড্রপ যত বেশি হবে তত তোমার আমার একটা ওই ট্রান্সফরমারের পক্ষে অসুবিধা হয়ে যাবে। ট্রান্সফরমার 100 কেভিএ যদি একটা ট্রান্সফরমার থাকে, তাহলে ম্যাক্সিমাম আমি 80 কেভিএ পর্যন্ত ব্যবহার করতে পারবো, আমার পাওয়ারটা 80 কেভিএ। কারণ ট্রান্সফরমার রেটিংটা আমরা কেভিএতে আমরা বিভাগ করি, কেভিএ ইজ ইকুয়াল টু কে ভিআই, না এটাকে যদি আমি সংক্ষেপে এরকম বলি, কিলোওয়াট বাই কস থিটা। তাহলে এটা হচ্ছে কে ভিআই কস থিটা বাই কস থিটা, কস থিটা সমান কস আই। তাহলে দেখো এটাকে যদি কেটে যায় তাহলে কি হচ্ছে, আই ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে এটা কেভিএ হলো আলটিমেট কেভিএ। আচ্ছা, তাহলে কেভিএ ব্যাপারটা হচ্ছে যে আমার কেভিএ রেটিংটা আমাকে বাড়াতে হবে। যদি আমার ভোল্টেজ যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যদি হতে থাকে, তাহলে আমাকে মানে হায়ার সাইজ না, হায়ার ক্যাপাসিটির কেভিএ, হায়ার সাইজের তোমার হায়ার ক্যাপাসিটি তার সঙ্গে আমাকে। এবার হচ্ছে তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি কেভিএ হিসেবে কিলোওয়াট বাই পাওয়ার ফ্যাক্টর। তার মানে কেভিআই আই ইজ অ্যাম্পিয়ার ইউনিট, আর এটা cos ফাই, এই cos ফাই ইউনিট লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে কেভিএ আই মানে এই ধরো, তাহলে কেভিএটা পাওয়ার ফ্যাক্টরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে পাওয়ার ফ্যাক্টরটা আমার যত কম হবে কেভিএ তত বাড়বে, পাওয়ার ফ্যাক্টরটা আমার যত বেশি হবে কেভিএটা তত কমবে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এরপর আমি আসি তোমার কন্ডাক্টর সাইজ কেন বলছি, আমরা বাড়িতে যখন আমরা কোনো ওয়্যারিং করি, আমরা মোটামুটি কপারের 1.5 mm স্কয়ার কপার তার দিয়ে আমরা ওয়্যারিং করি। এবার পরবর্তী ক্ষেত্রে যত আমার বাড়তে থাকে, আমি কিন্তু ওয়্যার চেঞ্জ করি না, ওই ওয়্যারটাকেই থেকে আর অন্য ঘরে তার লাগিয়ে কানেকশন করে নিই। পরে ভবিষ্যতে এর ফলে কী হয়, ভবিষ্যতে এর ফলে যে মেন কেবেলটা থাকে, যেটা প্রথমে যেটা ওয়্যারিং করা হয়েছিল, ওর সাইজ তো ওই আগের যে সাইজটা ছিল ওইটাই রয়ে গেছে 1.5 mm স্কয়ার। এর ফলে কী হচ্ছে, ওখানে ওই তার মানে কারেন্ট গেলে তো গরম হবে, কন্ডাক্টর গরম হচ্ছে, অনেক সময় দেখা গেল ওখান থেকে পুড়ে যায় এবং ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আমরা অনেক সময় শুনে থাকি যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তাহলে আমার কি ব্যাপারটা হচ্ছে লোড কারেন্ট যত বাড়বে আমাকে কেবলের সাইজটাকে তত হায়ার করতে হচ্ছে, কেবলের সাইজটা তত বাড়াতে হচ্ছে। আর
আরেকটা হচ্ছে মানে তাহলে আমরা আমরা কষ্টটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কন্ডাক্টার সাইজ বাড়াতে হচ্ছে, কন্ডাক্টার সাইজ। কারণ কন্ডাক্টার যে কন্ডাক্টার 1.5 mm স্কোয়ার কপারের তার যে কারেন্ট নেবে 2.5 mm স্কোয়ার তার থেকে বেশি কারেন্ট নেবে। আমরা জানি আমার কারেন্টের ক্যাপাসিটির উপরে নির্ভর করে আমার তারের সাইজটাকে নির্ধারণ করতে হয়। যেমন আমার ভোল্টেজের মান রেখে আমাদেরকে ইনসুলেশন রেখে করতে হয়। আমার তারে কতটা ইনসুলেশন দেবো, কী ধরনের ইনসুলেশন দেবো। আমরা জানি এইচটি ইনসুলেশন যেটা আছে এইচটি XLPE, তো XLPE যে ইনসুলেশনটা দিই সেটা এইচটি কেবলের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। আর এই নর্মাল যে আমাদের কেবলগুলো আছে সেগুলো আমরা PVC ইনসুলেশন দিয়ে থাকি। আমার ইনসুলেশন আমি যত ভোল্টেজ আমার যত বাড়বে, যেমন 11 kV, তারপর 33 kV, তারপর 66 kV, আমার ভোল্টেজ যত আমার বাড়বে তার ইনসুলেশনটা আমাকে তত বাড়াতে হয়। কিন্তু যখন কারেন্টের বেলায় কী হয়, কারেন্ট যত বাড়বে কন্ডাক্টরের সাইজ, ওই যে কপার তার সাইজ আমাকে বাড়াতে হয়। হ্যাঁ, এই তো গেল। তাহলে আমার কন্ডাক্টরের সাইজ বাড়াতে হচ্ছে। পাওয়ার যখন একটা প্ল্যান্টে যত আমার যদি লোড বাড়ছে, আমার যদি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, তাহলে আমার কন্ডাক্টরের সাইজটা বাড়াতে হচ্ছে। এটা গেল। আরেকটা যে ভোল্টেজ রেগুলেশনের কথাটা এই বছর একটু কথা বলে নিই। আমি 1993-92 শেষে প্রথমে আমি একটা কোম্পানি ঢুকেছিলাম, রিলায়েন্স এনার্জি। প্রথমে নাম ছিল, এটা হচ্ছে BSES, বম্বে সাবারমান ইলেকট্রিক সাপ্লাই লিমিটেড। আমার পোস্টিং হয়েছিল ফার্স্ট তালচেরি, উড়িষ্যার তালচেরি, ঢেঙ্কানাল। সেইখানে আমি যখন সেই রাতে যখন প্ল্যান্টের ওখানে কাছাকাছি গেলাম, হ্যাঁ, ওখানে একটা ঘর ছিল। সেই ঘরে আমি প্রথমে যখন ওখানে আমি আস্তে নিই, সেখানে দেখা যাচ্ছে যে আশেপাশে যে বাড়িতে যে লাইটগুলো জ্বলছে গ্রামের মধ্যে ডিম ডিম করে জ্বলছে, অথচ আমার ঘরে যে লাইটটা লাগানো হয়েছিল আগে থেকে গিয়ে দেখেছি সেই লাইটটা খুব সুন্দর জ্বলছে, মানে 200 ওয়াটের মতন এরকম জ্বলছে। হ্যাঁ, বাল্বটা জ্বলছে, বাল্বটা। তখন আমার মনের মধ্যে একটা ঘটনা লাগে, কী ব্যাপার, এই লাইটটা এত বেশি জ্বলছে কেন? তখন আমি নিজে দেখলাম। হ্যাঁ, পরের দিন সকালবেলা উঠে ওটা খুলে দেখলাম, ওর মধ্যে লেখা ছিল 110 ভোল্ট। হ্যাঁ, 110 ভোল্ট, 100 ওয়াট। বাল্বটা বেশ বড়। ওই যে 110 ভোল্ট, তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওখানে ওই চত্বরে তখন ওই 110, 120, 125 এরকম ভোল্টেজই ছিল, যার জন্য ওই 110 ভোল্টে ওই লাইটটা জ্বলছিল। কিন্তু আমাদের নর্মাল যে বাল্বগুলো ছিল, যেগুলো ডিম জ্বলছে, সেগুলো 250 ভোল্ট, 100 ওয়াট বা 60 ওয়াট এরকম। তাহলে আমি বলতে পারছি যে আমার ভোল্টেজ ড্রপ হলে পরে কী অসুবিধা হতে পারে। ভোল্টেজ যত আমার লেন্দি হবে, তার যত লেন্দি হবে এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে, তত বেশি আমার ভোল্টেজ ড্রপ হবে। তার মানে সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ ডিভাইড বাই সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা হচ্ছে তোমার রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন। হ্যাঁ, তাহলে আমার যদি লো পাওয়ার ফ্যাক্টর হয়, তাহলে আমার ভোল্টেজ রেগুলেশনটাও আমার পোর হবে, ভোল্টেজ রেগুলেশনটা পোর হবে। কেন? আমার এই কোশ্চেনের তারপরে যেমন ধরো রায়গঞ্জ থেকে আমার ভোল্টেজটা আসছে, লাইনটা আসছে, আমাদের ITI কলেজে আসছে লাইনটা। এখন যদি সেন্ডিং এন্ড ভোল্টেজ মানে রায়গঞ্জের যে ভোল্টেজটা আছে, এখানে যদি ভোল্টেজ অনেক ড্রপ হয়ে যায়, তাহলে তো আমি অনেক ভোল্টেজ কম পাবো। কারণ ওখানে এখানে যদি মাঝখানে যদি অনেকটা ড্রপ হয়ে যায়, তাহলে আমি রায়গঞ্জ থেকে 11 kV ওখান থেকে দিল, আমাদের এখানে চলে আসলো 10 kV, তো 10 kV। তারপর আমাদের আরেক ট্রান্সফরমার আছে, সেটা আবার ওই 11 kVটাকে আবার করছে, স্টেপ ডাউন করে সেটাকে 440 বানাচ্ছে। তাহলে অটোমেটিকলি আমরা কী হবে, আমি আর 440 পাবো না, আমি হয়তো 350, 370, 80, 90 এই ধরনের ভোল্টেজ পাবো। তাহলে ভোল্টেজের আমার একটা ঘাটতি দেখা দিবে। এই জন্য অনেক জায়গায় আছে, এই জন্য এই অসুবিধা দূর করার জন্য অনেক সময় ট্যাপ চেঞ্জার লাগানো হয়। ট্রান্সফরমারে দেখা যাবে ট্যাপ চেঞ্জার লাগানো হয়। কোনোটা বড় ট্রান্সফরমারের ক্ষেত্রে অন লোড ট্যাপ চেঞ্জার থাকে, বা ছোটো ট্রান্সফরমারের ক্ষেত্রে হাত দিয়ে চেঞ্জ করে ট্যাপ চেঞ্জার। মানে আমার সেন্ডিং এন্ড ভোল্টেজ আর রিসিভিং এন্ড ভোল্টেজ এর মধ্যে পার্থক্য যত আমার কম হবে, তত আমার ভোল্টেজ রেগুলেশন বেশি হবে। এই হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এসি সার্কিটে পাওয়ার ফ্যাক্টর একটা ভাইটাল রোল প্লে করে। আজকে এই পর্যন্ত শেষ করছি।